উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শাহ মাখদুম মাজার জিয়ারতের পর দুপুরে নির্বাচনী জনসভা। রাজশাহী মাদ্রাসা মাঠে নেতাকর্মীর ঢল। জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা, অভিযোগ জামায়াত আমিরের। ডিজিটাল ক্যাম্পেইনের মাল্টিমিডিয়া বাস উদ্বোধন। শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত, তদন্ত শুরু করেছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, অপরাধীদের বিচারের অঙ্গীকার। এবং নির্বাচনী প্রচারে মাইক ব্যবহারে শিথিলতা সহ পরিবর্তন আসছে আচরণবিধিতে। তদারকিতে ইসিকে আরও তৎপর হওয়ার তাগিদ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে যোগ দেবেন তিনি। এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বেলা যত গড়াচ্ছে তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, আর সার্বিক প্রস্তুতি নিয়ে একটু জানতে চাই আপনার মাধ্যমে। লাইভের আগের সংবাদগুলোতে আমরা জানানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের রাজশাহী মাদ্রাসা মাঠে সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করছিলেন, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে আপনি ঠিকই বলছিলেন যে বেলা গড়ানোর সাথে সাথে আমরা দেখছি নেতাকর্মীদের ঢল এখানে বাড়তে শুরু করেছে। আজকে মূলত রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ এই 4টি ইউনিটের নেতাকর্মীরা এবং তাদের সমর্থকরা এখানে আসবেন এবং এই নেতাকর্মীরা মনে করছেন প্রায় 5 লক্ষাধিক নেতাকর্মী তারা এখানে সমাগম করার একটি চেষ্টা বা প্রচেষ্টা তাদের মধ্যে আছে, এখানে আয়োজকরা সেটি বলছিলেন। এবং আপনি জানেন যে তারেক রহমান 12টার সময়, যদিও ঘড়ির কাঁটা এখন 12টা 2 বাজে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই রাজশাহী বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং এই অবতরণ করার পরে যেটি হচ্ছে তিনি এখানের হযরত শাহ মাখদুম রাদিয়াল্লাহু তাআলার মাজার তিনি জিয়ারত করবেন। এরপরে এই সমাবেশস্থলে আসবেন। ইতিমধ্যে এই সমাবেশস্থলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এর আগেও আমরা জানানোর চেষ্টা করছিলাম যে এই সমাবেশ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা নিশ্চিত সহ ড্রোনের মাধ্যমেও এখানে যাচাই বাছাই করা হয়েছে কোনো ধরনের নিরাপত্তা আসছে কিনা। এবং আমরা দেখছিলাম যে সোয়াট টিম এখানে এসে পর্যবেক্ষণ করে গিয়েছে, র্যাব সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। বিএনপির স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কাজ করছেন। সাধারণ মানুষ বা যারা এখানে এসেছেন শুধুমাত্র দলীয় কর্মী নয়, সাধারণ অনেক মানুষ এসেছেন। দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ যাদের সাথে কথা বলছি তারা বলছেন যে বিএনপি তাদের যে রাষ্ট্র পরিকল্পনা রয়েছে সেটি তো তারেক রহমান এখানে বলছেনই, পাশাপাশি এই রাজশাহী অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি যদি সরকার গঠন করে কি ধরনের বার্তা দিবে সেই বার্তার আশায় তারা এখানে এসেছেন। এবং তারা নেতারা মনে করছেন যে আগামী নির্বাচনকে ঘিরে এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য তারেক রহমান দিবেন, যাতে এই রাজশাহী, যেটি বলছিলাম এই 3 জেলায় অর্থাৎ রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জে 13টি সংসদীয় আসন রয়েছে, এই 13টি সংসদীয় আসনে বিএনপি কিভাবে বিজয় লাভ করতে পারে সেই দিক নির্দেশনা এখান থেকে দিবেন। এবং একই সাথে এই 13টি সংসদীয় আসনে যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে তারেক রহমান এখানে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে তারেক রহমান ভোট চাইবেন। এই ভোট চাওয়ার পাশাপাশি এখানে কৌশলগত কারণে বিএনপি যদিও নেতাকর্মীরা মনে করছেন যে রাজশাহীতে এবং এই 2 জেলায় তাদের একটি ভালো অবস্থান রয়েছে, তারেক রহমানের আজকের এই উপস্থিতিতে সমাবেশে এবং তার প্রভাবও বলছেন যে ভোটের মাঠে ব্যালট বাক্সে যেটি পড়বে তাদের অবস্থানকে এই অঞ্চলে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি এর আগেও জানানোর চেষ্টা করছিলাম এখানকার মানুষের প্রত্যাশা আছে, যারা বিএনপি নেতাকর্মী আছে তাদের একটি প্রত্যাশা আছে যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারেক রহমানের কাছে তারা রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় তারা দাবি করবেন। আর তারেক রহমানও তাদের হয়তোবা সেই প্রতিশ্রুতি দিবেন বলে তারা মনে করছেন বা বিশ্বাস করতে চাইছেন, যেহেতু এই অঞ্চলে একটি কৃষি নির্ভর এলাকা। এর পাশাপাশি রাজশাহী কিন্তু শিক্ষার নগরী বলা হয়, যদিও এখানে শিক্ষিতর হার উল্লেখযোগ্য সংখ্যক হারে, কিন্তু এখানে বেকার সমস্যা একটি রয়েছে এবং এই বেকার সমস্যার জায়গা থেকে যে বিষয়টি রয়েছে যে তারেক রহমান এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবেন সেই প্রত্যাশা এখানে করছেন।
পাশাপাশি দেখা যাক, যেহেতু 2টার সময় তারেক রহমানের বক্তব্য এখানে দেওয়ার কথা রয়েছে, তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেই বক্তব্যের অপেক্ষায় এখানকার নেতাকর্মীরা এখন রয়েছেন। এই ছিল এখন পর্যন্ত রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের জনসভার সবশেষ লাইভা। দীর্ঘ 22 বছর পর রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর তারই খবর জানছিলাম জাহাদ মাহমুদের মাধ্যমে। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নিজ আসন মিরপুরে প্রধান নির্বাচন কার্যালয় উদ্বোধন করে তিনি বলেন, মানুষের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, তাদের হাতেই দেশের চাবি উঠবে নির্বাচনে। পরে 13 নম্বর সড়কে মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াত আমির। এই বাসে আমিরের সফরসঙ্গীরা নির্বাচনী প্রচারে অংশ নেবেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, দেশের মানুষের সেবক হবে জামায়াত। ওজন করে যার যা পাওনা বাসায় পৌঁছে দেয়া হবে। বেকার কার্ডের নামে নতুন বেকার নয়, বেকার সমস্যার সমাধান করা হবে। সবার হাতে সম্মানের কাজ তুলে দেয়া হবে। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। যে দেশের জনগণ এবার পরিবর্তন চাচ্ছে, পরিবর্তনের পক্ষেই তাদের রায় দিবে। দুটি ভোট, একটা আমরা অবশ্যই হা ভোট দিব, যেহেতু আমরা নতুন বাংলাদেশ প্রেক্ষাপটে চাই, যেহেতু চাই না আমরা অতীতের যে রাজনীতির ধারা সেইটা চলুক, যেই ধারা ফ্যাসিস্ট তৈরি করে ওই রাজনীতি দেশের জনগণ আর চায় না। রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে পেট্রোবালার বাংলার সামনে থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, নির্বাচনী জনসভায় কখন যোগ দেবেন জামায়াত আমির, আর কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানতে চাইছি। লাইভা, মূলত জামাত আমির কিছুক্ষণ আগেই এই পেট্রো বাংলা মোড়ের সামনে কারওয়ান বাজারে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে সকাল থেকেই মূলত জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন এবং মূলত এখানে উপস্থিত রয়েছেন এই কারওয়ান বাজারের যারা ব্যবসায়ী এবং যারা এই কারওয়ান বাজার এলাকার যারা কর্মচারী কিংবা বিভিন্ন এখানে যেহেতু বাণিজ্যিক এলাকা এবং এই এলাকায় যারা এই এলাকার যারা ভোটার তাদের সামনে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন। এই মুহূর্তে কথা বলছেন এই ঢাকা 12 আসনের জামাত ইসলামী মনোনীত পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি কথা বলছেন, তিনি একটি ইশতেহার প্রকাশ করছেন। তিনি বলছেন যে উন্নত শিক্ষা, স্বাস্থ্য এবং জনবান্ধব তিনি যে কর্মসূচিগুলো নেবেন সেগুলো বলছেন এবং কারওয়ান বাজারে বিশেষত তার বক্তব্যে উঠে আসছে যে এই কারওয়ান বাজারে মূলত অনেক কোটি কোটি টাকার চাঁদাবাজি হয় প্রতিদিন এবং সেখানে চাঁদাবাজদের লাল কার্ড দেখানো হবে আগামী 12 তারিখ, এমন তিনি ঘোষণা দিচ্ছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে আর এই অঞ্চলে ব্যবসা করতে পারবেন সবাই, কিন্তু কেউ চাঁদা নিতে পারবে না এবং ব্যবসার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন, এইরকম তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। ঠিক একইভাবে জামাত আমির যতগুলো প্রচারণায় অংশ নিচ্ছেন নির্বাচনী প্রচারণায়, তিনি বলছেন যে বেকারদের কে আর বেকার বাড়ানোর সুযোগ করে দেয়া হবে না বেকার কার্ডের নামে, বরং তরুণদের হাতে, যুবকদের হাতে কাজ পৌঁছে দেওয়া হবে এবং তাদেরকে সম্মানের সাথে বসবাসের সুযোগ করে দেয়া হবে যদি জামাত ক্ষমতায় যায়। এছাড়াও তিনি দুর্নীতি বিরোধী, মাদক সন্ত্রাস বিরোধী কথা বলছেন। আজকে তিনি সকালে তার কর্মসূচি শুরু করেছেন মিরপুর থেকে, তার নির্বাচনী আসন ঢাকা 15-তে তিনি তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন এবং তারপরে তিনি ডিজিটাল বা মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন এবং সেখানে তার নির্বাচনী যারা সফরে অংশ নেবেন তারা সেখানে তিনি চলো একসঙ্গে বাংলাদেশ গড়ি, সবাই মিলে মাদক এবং সন্ত্রাস মুক্ত, এই বিষয়গুলো বলছেন। তিনি বলছেন আমিরের বক্তব্যে উঠে আসছে যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যার যা পাওনা সেটি বুঝিয়ে দেওয়া হবে। এই ছিল মূলত এই কারওয়ান বাজার সহ কারওয়ান বাজারের খবরাখবর। এছাড়া জামাত আমির কিন্তু আজকে সারাদিনে আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন। এই ছিল লাইভা কারওয়ান বাজার থেকে সবশেষ। কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন জামাত আমির। আমরা তারই খবর জানছিলাম হাসিব বিল্লার কাছ থেকে।
শেরপুরের সহিংসতায় জামায়াত নেতা মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সহিংসতার সাথে জড়িত যে কোনো প্রাণহানি অনাকাঙ্ক্ষিত এবং গভীরভাবে দুঃখজনক। জাতীয় নির্বাচনের মাত্র 2 সপ্তাহ বাকি থাকায় বিএনপি এবং জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। শেরপুরের ঘটনায় সংঘর্ষ এবং হত্যার তদন্ত পুলিশ শুরু করেছে বলে জানানো হয়। সকল অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ইলিশের বাড়ি চাঁদপুর। জেলার 5টি আসনে নির্বাচনে অংশ নেয়া 35 জন প্রার্থী ভোটারদের নিজের পক্ষে নিতে করছেন নানান প্রচারণা এবং দিচ্ছেন নানান বিষয় প্রতিশ্রুতি। আর এসব বিষয়ে জানাতে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। চাঁদপুরে রয়েছেন, সেখানকার নির্বাচনী প্রচারণার প্রস্তুতি কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। লাইবা, অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মতো চাঁদপুরও কিন্তু এই প্রচারণা জমে উঠেছে। আপনি জানেন যে খুব অল্প সময় বাকি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, এবং এই নির্বাচনকে সামনে রেখে এখানকার যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনে 35 জন প্রার্থী ভোটারদের দ্বারে ঘুরছেন। কিন্তু আমরা ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি আসলে এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলাটি রয়েছে এই জেলাতে স্থানীয়দের মূল দাবি দেওয়া কি রয়েছে, তারা কি চাচ্ছেন প্রতিনিধিদের কাছ থেকে। সেই জায়গা থেকে তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে যাতায়াত ব্যবস্থা রয়েছে শহরের ভেতরে এবং বাহিরেও, ঢাকা থেকে চাঁদপুরে আসা কিংবা অন্যান্য জেলা থেকে যে যোগাযোগ ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে তাদের অসন্তোষ রয়েছে। এই সড়ক পথগুলো উন্নত করার একটা দাবি রয়েছে। একই সাথে এই জেলার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের কথা কিন্তু তারা বলছেন। কারণ বিগত সময়গুলোতে আপনি জানেন যে একটি ঐতিহ্যবাহী জেলা এই চাঁদপুর, এখানে আপনি উল্লেখ করেছেন যে ইলিশের যে ভান্ডার, এই ভান্ডার কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে এখান থেকে। এবং আপনারা যেই নদীটি এখন দেখছেন সেই নদীটিও কিন্তু ব্রিটিশ আমল থেকেই যোগাযোগের একটি প্রাণকেন্দ্র ছিল এবং একই সাথে বাণিজ্যেরও একটি প্রাণকেন্দ্র ছিল। কিন্তু সেই জৌলুস হারিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এই স্থানীয়রা বলছেন যে এখানকার যে নদীর যে বাঁধ, এই বাঁধ ভাঙন এবং এই ভাঙন রোধ এবং যে একটি স্থায়ী উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু তারা চাচ্ছেন। এবং সেই সাথে তারা তাদের যে প্রতিনিধিরা যারা হতে চাচ্ছেন, প্রার্থীরা রয়েছেন সম্ভাব্য, সেই প্রার্থীরা তাদের কাছে গেলেও তারা বলছেন যে বিগত সময়গুলোতেও আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়ে ওঠেনি কোনো সময়। কিন্তু 17 বছর পর আসলে এই একটি নির্বাচন হতে যাচ্ছে যেটি দেশের মানুষের জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশা করছেন। এবং তাদের যে প্রত্যাশিত একজন সৎ সাথে পরিচালিত হবেন একজন প্রার্থী, এমন প্রার্থীর কথাও কিন্তু তারা দাবি করছেন যে এমন একজন প্রার্থী আসে। সেই জায়গা থেকে এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাটির জন্য তারা চাচ্ছেন যে এখানকার যে স্থানীয়রা রয়েছেন, যে সম্ভাব্য প্রতিনিধিরা, তারা যেই নির্বাচিত হোক না কেন তারা যাতে তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই সম্ভাবনাময় এই জেলার জন্য কাজ করে যায়, সেটাই কিন্তু তারা চাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যা মানুষের হাতে কাজ তুলে দেবে, এর সাথে চাঁদাবাজের কি সম্পর্ক? কিন্তু আমরা জর্জরিত এর জ্বালায়। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, কথা দিচ্ছি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো ইনশাআল্লাহ। সাথে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। আমরা বিশ্বাস করি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ জাম দিয়ে লাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে আমাদের যুব সমাজ বিশ্বের কোথাও
এত আনুপাতিক হারে বিপুল সংখ্যক যুব সমাজ নাই। প্রত্যেকটি যুবক আমাদের দেশ গড়ার কারিগর, প্রত্যেকটি যুবতী আমাদের দেশ গড়ার কারিগর। আমরা যুবক যুবতীদের হাতে বেকারের বাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করব না। আমরা তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব। তারপরে ইনশাআল্লাহ তাদের হাতে দেশ গড়ার জন্য যে কাজ যার সাথে উপযুক্ত তার হাতে সেই কাজ উঠাই দেব ইনশাআল্লাহ। এইভাবে যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে। আর গর্বের সাথে বলবে, আজ আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমারও একটুখানি অবদান আছে। আমি বেকার ভাতা খাই না। যুবকরা যারা হাত তুলেন, যারা এখানে আছেন, যারা যুবক, সবাই হাত তুলে ফেলেছে, মুরব্বীরাও হাত তুলেছে। ঠিক আছে, সবার হাত তোলা। আসলে আমরা সবাই যুবক। আলহামদুলিল্লাহ, আমিও যুবক। আমি যুবকদেরকে সম্মান করি। আমার গোটা হৃদয় এবং কলিজা জুড়ে আমি যুবকদেরকে ধারণ করি। কারণ এই যুবকদের কারণেই আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণেই আপনারা এই মিটিংয়ে আসতে পেরেছেন। এই যুবকদের কারণে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণেই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই যুবকদের কারণেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি। অতএব যুবকরা, তোমাদেরকে সেলিউট। কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা শুনছিলাম তার বক্তব্য। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যারা রয়েছেন ওনারা জোরালো ভূমিকা রাখবেন এবং প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু সমন্বিতভাবে সেই ভূমিকাকে আরো এগিয়ে নিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ইতিবাচক ভূমিকা পালন করে এবং সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করে, তাহলে তার সমস্যা হয় না। আমরা দেখেছি গতকাল আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সেনাবাহিনী ওনারা বারবার অনুরোধ করছিলেন যেন বিএনপি নেতাকর্মীদের জন্য নির্ধারিত স্থানে তাদেরকে বসতে দেওয়া হয়, কিংবা একটা নির্দিষ্ট পথ পরিহার করে যেন ভিন্ন রাস্তায় যাওয়া হয়। ওনাদেরকে যদি সব রাজনৈতিক দল এভাবে সহযোগিতা করত, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব দুঃখজনক ঘটনাগুলো আর পুনরাবৃত্তি হবে না। সুতরাং একই সাথে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন জোরদার হয়। একই সাথে আমাদের বর্তমানে যারা ভিন্ন ধরনের রাজনীতিতে আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন ওনাদেরকে আহ্বান জানাবো যেন আরো বেশি দায়িত্বশীল হন এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছিলেন দলের নির্বাচন কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। আমরা শুনছিলাম তার বক্তব্য। শেরপুরের হামলার বিষয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় অফিসে কথা বলছেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি পুরো ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা প্রবাহ এতদূর আসতো না। সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা সেনাবাহিনীর ধন্যবাদ জানাচ্ছি যে তারা সেখানে এসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এই জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শেরপুর 3 আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। অব্যাহতভাবে জামাতের নারী কর্মীদের জামায়াত ইসলামের কেন্দ্রীয় অফিসে কথা বলছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। নির্বাচনী প্রচারণার 8ম দিন আজ। নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা এবং দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তেমনি ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ঢাকা 8 আসনের রয়েছেন নির্বাচনী প্রচারণার
কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? এবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ৮ আসনে। এই আসনের যে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন তিনি মির্জা আব্বাস। আজকে তার যে গণসংযোগের জায়গা সেটি নির্ধারণ করা হয়েছে শাহবাগের আজিজ সুপার মার্কেট। এখানে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে তিনি একটি নির্বাচনী মত বিনিময় সভায় অংশ নেবেন। সেটিতে অংশ নেওয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যে তার এখানে আসবার কথা রয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন এই এলাকার শাহবাগ অঞ্চলের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এখানকার যে ব্যবসায়ী সমিতি রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই আয়োজনে উপস্থিত হয়েছেন এবং এখানে যে ব্যবসায়ীরা বলছেন তাদের যে সুবিধা অসুবিধার কথা বা নানা সংকটের কথা রয়েছে সেগুলো যিনি এখানে প্রার্থী রয়েছেন বিএনপির তার কাছে তুলে ধরবেন তারা এবং সেই সমস্যা সমাধানের যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার সেগুলো শুনবেন তারা। সেই অংশ নিতেই সেই নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন তারা নেতাকর্মীরা এবং আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই মির্জা আব্বাস এখানে এসে পৌঁছবেন এবং এখানকার যে তার মতবিনিময় সভা সেখানে তিনি এখানে মতবিনিময় সভায় তার যে নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা অঙ্গীকার সেগুলো ব্যক্ত করবেন এবং আমরা দেখেছি যে এই নির্বাচনী গণসংযোগে কিন্তু ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন আসনের নেতাকর্মীরা। এর আগেও আমরা ঢাকা 10 আসনে দেখেছি সকালবেলা বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যে ঢাকা 10 আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা এবং এই মুহূর্তে রয়েছে ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে এখানে মির্জা আব্বাস কিন্তু প্রতিদিনই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন এলাকায়। আজকে শাহবাগ আজিজ সুপার মার্কেট, এরপরে এখান থেকে তিনি কাটাবন এলাকায় যাবেন। সেই এলাকাতেও কিন্তু তার নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করবার কথা রয়েছে। আর কিছুক্ষণ পরেই তিনি এখানে আসবেন এবং তার পরবর্তী সময়ে তার গণসংযোগের খবরগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল এখন পর্যন্ত শাহবাগ আজিজ মার্কেট থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। সাজিদ, ধন্যবাদ আপনাকে। ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। ঢাকার পশ্চিম প্রান্তের ধামরাই উপজেলা নিয়ে গঠিত ঢাকা ২০ আসন গ্রামীণ জনপদ হলেও নির্বাচনী হাওয়া জোরে সোরেই বইছে এখানে। এই মুহূর্তে ধামরাইয়ে আছেন সহকর্মী হোসেন জাহিদ আর এই আসনের প্রচারণার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, ঢাকা ২০ আসনের প্রচারণা কেমন দেখছেন? কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন এখন? লাইবা, আমরা তো আসলে সকাল থেকে ঢাকা বিশেষণ ঘুরছিলাম। এখানে মূলত দুইজন প্রার্থীর নামই বারবারই ভোটারদের কাছে ঘুরে ফিরে আসছে। এই মুহূর্তে আমি যেখানে আছি, যিনি 11 দলীয় জোটের প্রার্থী নাবিলা তাসনির, তিনি একজন প্রকৌশলী, তার প্রচারণায় এবং মূলত যে প্রচারণার যে চিত্র আমরা মূলত শহরের কোনো মোড়ে সমাবেশ হচ্ছে, পথসভা হচ্ছে। তবে ধামরাইয়ের এই এলাকায় ঢাকা ২০ আসনে সেখানে মূলত বাড়ি বাড়ি গিয়ে কোনো গৃহবধূ রান্না করছে তার কাছে গিয়ে ভর্তি চাওয়া, কাউকে জড়িয়ে ধরা, এই আন্তরিকতা দেখাচ্ছেন এখানকার যিনি প্রার্থী আছেন নাবিলা তাসনির। এর পাশাপাশি যেহেতু এই আসলে বিএনপি পক্ষ থেকে লড়ছেন তমিজউদ্দিন নামে, তার প্রচারণাও এই উপজেলার অন্য একটি অংশে আমরা দেখেছি। সেখানেও সেই দৃশ্যমানতা, একই ছবি আমরা দেখছি। গ্রামীণ জনপদের সঙ্গে মিলিয়ে তারা আসলে প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন এবং তাদের যে ইশতেহার বলি বা প্রতিশ্রুতি বলি, তাদের এই জনপদের মানুষের সমস্যাগুলো সেগুলোই কিন্তু বারবারই প্রতিফলিত হচ্ছে। যেমন এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে যেমন কথা হচ্ছে, একই সঙ্গে মূল ঢাকার সঙ্গে এই ধামের যোগাযোগ ব্যবস্থা বলি কিংবা অর্থনৈতিক যে দুইটি ভিন্ন চিত্র, এই চিত্রের ভারসাম্য কিভাবে আনা যায় তেমন আশ্বাসটাও কিন্তু এখানে প্রার্থীরা দিচ্ছেন। এবং যে প্রার্থীর প্রচারণায় আমরা এখন আছি, তিনি যেহেতু একজন প্রকৌশলী, তিনি ভোটারদেরকে আশ্বস্ত করছেন এবং তার পক্ষ থেকে তিনি আসলে চেষ্টা করবেন, তিনি যেমন একজন উচ্চশিক্ষিত, একই সঙ্গে তার প্রার্থী তিনি যদি জিততে পারেন তার পক্ষ থেকেও আসলে শিক্ষাঙ্গন বিষয়গুলোকে আরো বেশি জোরদার করা হবে। ঢাকা ২০ আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। গাজীপুরের ৫টি আসনেই নারীদের ভোট এবার পাল্টে দিতে পারে প্রার্থীদের জয় পরাজয়ের হিসাব। জেলার মোট ভোটারের অর্ধেকের বেশি নারী, যা গাজীপুরের রাজনৈতিক সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। ফরহাদ আহমেদ বাবুর ছবিতে ইফতেখার রহমানের প্রতিবেদন। রাজধানী ঢাকার উপকণ্ঠে শিল্প সমৃদ্ধ জেলা গাজীপুর, আর এই জনপদের ভোটের সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা এবার নারীদের হাতেই। এই জনপদের প্রতিটি সকাল শুরু হয়
নারীর শ্রমে, ঘামে আর নীরব লড়াইয়ে। তবে নারীদের যাপিত জীবন আজও রয়ে গেছে অগোছালো। তাদের অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতির ফুলজুরি দিলেও ভোট শেষে কালে ভদ্রেও দেখা মেলে না নেতাদের। বুড়োর সময় কোচ আসি খালা আম্মা যায়েন আমনি করে দিহি আমরা সামনাতে কারা চাইবো এলে কয়ে নিয়ে ভুট্টা দিয়ে হালা খবর কই না। ভোট হয়ে গেলে যদি এটা কোনো তাল বেতালের জন্য গেলে কয়টা দেওয়া আগে 10,000। 90-এর দশকে গার্মেন্টস শিল্প বদলে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি। দশকের পর দশক পেরিয়ে গেলেও বঞ্চনা কাটেনি নারী শ্রমিকদের। সবচেয়ে আগে দরকার যে আমরা নিরাপদে আসা যাওয়া করে কর্মস্থলে আসতে পারি, মন যেতে পারি। আমরা চাই এমন একটা সরকার দেশে আসুক, এমন একজন প্রতিনিধি আসুক যারা আমাদের দিকে খেয়াল রাখে। বিগত নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন হয়নি সিকিবাগও। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝের এই বিশাল ফারাক কমে আসবে, এমন প্রত্যাশায় বুক বাঁধছেন নারীরা। যদি আমরা সবাই মনে করি যে সবাই সচেতন, তাহলে ভোটের ফলাফল নিঃসন্দেহে পাল্টে যাবে। আর যদি মনে করি যে না 3 ভাগের 1 ভাগ সচেতন, বাকি 2 ভাগই সচেতন না, সেক্ষেত্রে কিন্তু পাল্টাবে না, কিছুই পাল্টাবে না। নির্বাচনে গাজীপুরের 5টি আসনে নারী ভোটার অর্ধেকেরও বেশি। সংখ্যায় এগিয়ে থাকলেও প্রশ্ন থেকেই যায়, এই বিপুল নারী ভোট কি সত্যিই বদলে দেবে নির্বাচনের সমীকরণ? ইফতেখার রায়হান, এখন গাজীপুর। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। হাট বাজার থেকে শুরু করে শহর, গাঁয়ের পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। সভা সমাবেশ ও গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এ নিয়ে আরও জানাতে সহকর্মী ফয়সাল করিম রয়েছেন চট্টগ্রামে এবং দিনাজপুরে রয়েছেন আমিরুল বাপ্পি। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, 8ম দিনের প্রচারণা আজ চলছে, কেমন দেখছেন চট্টগ্রামের পরিস্থিতি একটু জানাবেন। এবার নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই। আমরা দেখছি যে একেবারে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বিভিন্ন দলের প্রার্থীরা। একেবারে পাড়া মহল্লা থেকে শুরু করে হাটবাজার বিভিন্ন এলাকা তারা চষে বেড়াচ্ছেন। আমরা আছি এখন চট্টগ্রামের সংসদীয় আসন 9 এর খাতুনগঞ্জ এলাকায়। খাতুনগঞ্জটি মূলত চট্টগ্রামের এবং দেশের আসলে বৃহত্তম পাইকারি বাজার হিসেবে ধরা হয় এবং এখানে আজকে প্রচারণা চালাচ্ছেন বিএনপির যিনি মনোনীত প্রার্থী আছেন আবু সুফিয়ান, এবং তিনি আজকে দেখছি যে একেবারে সকাল 10:30 থেকে তিনি এই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং এখানে যেই ভোটার আছেন তাদের মূলত একটি উল্লেখযোগ্য অংশ ব্যবসায়ী আছেন, শ্রমিক আছেন এবং এখানে অনেক বনেদি পরিবার আছে যারা চট্টগ্রামের এই ভোটার। এবং এই এলাকায় আমরা যতটুকু জানি যে 4 লক্ষাধিক ভোটার আছে এবং নারী এবং পুরুষ ভোটারের আনুপাতটাও সমান। তবে যিনি প্রার্থী আছেন তিনি এই এলাকা, বিশেষ করে যে খাতুনগঞ্জের যেই অবকাঠামোগত সমস্যাগুলো আছে, যানজটের যে সমস্যা এবং এখানে জলাবদ্ধতার একটি সমস্যা আছে। প্রতি বর্ষায় এবং জোয়ারের পানির কারণে এখানে জলাবদ্ধতা হয়। এই সকল সমস্যা থেকে সমাধান করার জন্য যারা ব্যবসায়ী আছেন তাদেরকে যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদেরকে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং এই এলাকার যে সড়ক এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো বাড়ানোর উপর তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং যারা ভোটার আছেন তাদের আসলে এখানে একটাই দাবি যে আসলে এই এলাকার যে উন্নয়ন দীর্ঘদিন ধরে আটকে আছে সেই উন্নয়ন যাতে এইবার নতুন যারা প্রতিনিধি নির্বাচিত হবে তারা যাতে এসে বাস্তবায়ন করেন। এবং আসলে দীর্ঘ অপেক্ষা আসলে তাদের এই ভোট নিয়ে আছে, উৎসাহ আছে এবং যেহেতু তারা দীর্ঘ সময় সুষ্ঠু ভোট দিতে পারেননি এবং তারা চাইছেন যে আসলে এই সামনের যে নির্বাচন সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে নির্বিঘ্নভাবে তারা যাতে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারেন এই প্রত্যাশা তাদের আছে। এবং আজকে দেখেছি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু জনসংযোগ করছেন এবং অভিনব কায়দায় তারা জনসংযোগ করছেন। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী আমিরুল বাপ্পির কাছে, তিনি দিনাজপুর থেকে জানাবেন সেখানকার নির্বাচনী প্রচারণা সবশেষ। ফয়সাল, আসলে সারা দেশের মতো দিনাজপুরেও একই অবস্থা, প্রার্থীরা ছুটে যাচ্ছেন একদম সকাল থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত।
আমি কিছুক্ষণ আগে এখানকার যে 11 দলীয় দিনাজপুর 5-এর যে 11 দলীয় জোটের সমর্থিত এনসিপির প্রার্থী ডাক্তার আব্দুল আহাদ তার গণসংযোগের মধ্যে ছিলাম এবং তিনি দেখলাম যে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে দোয়া চাইছেন, ভোট চাইছেন এবং বিভিন্ন ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো সেগুলো দিচ্ছেন এবং তারা বলছেন যে এইবার যদি তারা বিজয়ী হয়ে আসতে পারেন তাহলে এই যে পার্বতীপুর এবং ফুলবাড়ি এই 2 উপজেলা মিলে দিনাজপুর 5 আসন, এই 5 আসনের মানুষ যে অবহেলিত আছে বছরের পর বছর ধরে, অনেক প্রাকৃতিক সম্পদ থাকার পরও এটা ঠিকঠাক মতো কাজে লাগানো হচ্ছে না, এই জিনিসগুলোকে তারা কাজে লাগানোর জন্য যথেষ্ট বদ্ধপরিকর এবং একই সাথে তারা হ্যাঁ ভোটের পক্ষেও প্রচারণা চালাচ্ছেন, মানুষের কাছে গিয়ে বলছেন যে হ্যাঁ ভোট দিলে দেশের মানুষের কি কি সুবিধা হবে এবং না ভোট দিলে কোন কোন বিষয়গুলোতে পিছিয়ে পড়বে বাংলাদেশ, সেই জিনিসগুলোতেও তারা যাচ্ছেন। এবং একই সাথে জানিয়ে রাখি যে ডক্টর আব্দুল আহাদের প্রতিপক্ষে এখানে ধানের শীষ মার্কায় নির্বাচন করছেন কামরুজ্জামান, তিনিও আমরা যতদূর জানতে পেরেছি যে প্রার্থীদের কাছে গিয়ে ভোট চাইছেন, গণসংযোগ করছেন, জনসভা করছেন, অর্থাৎ একদম ব্যস্ততার মধ্যেই দিনাতিপাত করছেন। এবং দিনাজপুর জেলার মোট 6টি আসনের অন্যান্য আসনগুলোতেও আমরা জানতে পেরেছি যে একই রকম ব্যস্ততা চলছে প্রার্থীদের, যার মধ্যে দিনাজপুর 6 আসনের ডাক্তার জাহিদ, তিনি বিএনপির একজন বড় নেতা, তো তিনিও এই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সব প্রার্থী। তো এই ছিল আমার কাছে দিনাজপুরে নির্বাচনী প্রচারণার সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বাপ্পি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশেই বইছে নির্বাচনী হাওয়া, জোরে সোরেই চলছে এবং প্রচারণা আজ 8ম দিনের মতো চলছে। আর সেসব বিষয়ে আমাদেরকে সহকর্মীরা জানাচ্ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। আর এই ছিল এখন ঢাকার আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।